সুপ্রিয় দর্শক, আজ জানাবো পশ্চিমবঙ্গ এবং দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। নিত্য নতুন খবরগুলি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সদা সর্বদা প্রস্তুত। শুরুতেই দেখে নিব সংবাদ শিরোনাম। দল ঘোষণা করে পরিবারতন্ত্র শুরু হুমায়ুনের, ও বলছে দাঁড়াতেই হবে। দ্বিধাগ্রস্ত বালিগঞ্জের নতুন প্রার্থী। গেরুয়া দুর্গে ধস, ভোটের আগে ওন্দায় বিজেপি ছেড়ে তৃণমূলে 300 ভোটার। 2002-এর নামে সামান্য ভুলে এবার খসড়ায় বাদ, কি হবে তাদের? একদিনে 150 হিয়ারিং, নাম তুলতে কি কি নথি সঙ্গে নিয়ে যাবেন? আবহাওয়ার বড় গেম, দক্ষিণবঙ্গ নিয়েও হাড় কাঁপানো আপডেট দিল আবহাওয়া অফিস। ভারতের দাওয়াই কেমন লাগলো বাংলাদেশে? ঠেলা খেয়ে চুপচাপ বড় পদক্ষেপ ইউনূস সরকারের। ইউনূস মমতার পার্থক্য কোথায়? কলকাতায় বাংলাদেশ কাণ্ডের প্রতিবাদে পুলিশি লাঠিচার্জের প্রতিবাদে সরব শুভেন্দু। ডিএ নয়, রাজ্য সরকারি কর্মীদের জন্য ফের নয়া ছুটির ঘোষণা, বিজ্ঞপ্তি জারি করল অর্থ দপ্তর। রাতারাতি বড় বদল সোনার দামে, বাজারে 1 ভরি সোনার দাম কত হলো আজ জানুন। বিচারের বাণী নীরবে কাঁদে, জেলে ঢোকার আগে বলল হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে সাজাপ্রাপ্ত টিএমসি নেতা। তরফে কোনো লাভ নেই, এই 5 কারণে ভারত ছাড়া উপায় নেই ইউনূসের বাংলাদেশের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসি বিস্তারিত খবরে। তৃণমূল সাসপেন্ড করার পর থেকে বারবার নিজের পদক্ষেপের জেরে বিতর্কে জড়াচ্ছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। বুধবার বালিগঞ্জ আসন থেকে নিশা চট্টোপাধ্যায়কে সরিয়ে প্রাক্তন পুলিশ কর্তার নাম ঘোষণা করেছেন হুমায়ুন কবির। তাতেও পিছু ছাড়ল না বিতর্ক। নাম প্রকাশ্যে আসতে প্রার্থী খোদ বললেন, ও আমার ভাগ্নে, রাজনীতি বুঝি না, ও বলছে দাঁড়াতেই হবে। আজ শুনলাম নাম ঘোষণা করে দিয়েছে, অর্থাৎ তার মন্তব্যে স্পষ্ট যে গোটা বিষয়টাই তিনি দ্বিধাগ্রস্ত। এতেই কটাক্ষ ভেসে আসছে। দল ঘোষণা করতে না করতেই পরিবারতন্ত্র শুরু করছে হুমায়ুন। জানা গিয়েছে জনতা উন্নয়ন পার্টির বালিগঞ্জ আসনের প্রার্থী আবুল হাসানের আসল বাড়ি মুর্শিদাবাদের রেজিনগরে। তিনি সম্পর্কে হুমায়ুন কবিরের মামা, বিধায়কের মায়ের খুড়তুতো ভাই। দীর্ঘদিন পুলিশের উচ্চ পদে কর্মরত ছিলেন আবুল হাসান, বর্তমানে অবসরপ্রাপ্ত। জানা যাচ্ছে বাম জমানায় তৎকালীন মুখ্যমন্ত্রীর সঙ্গেও কাজ করেছেন তিনি, কিন্তু রাজনীতির সঙ্গে কোনো যোগ নেই তার। আবুল হাসান নিজেই বলেন, হুমায়ুন আমাকে বলেছিল প্রার্থী হতে, কিন্তু আমি পুলিশের চাকরি করেছি, রাজনীতি একেবারে বুঝি না, কিন্তু হুমায়ুন আমাকে বলেছে প্রার্থী হতেই হবে। আজ শুনছি নাম ঘোষণা করে দিয়েছে, আমার সঙ্গে এ নিয়ে আজ কোনো কথা হয়নি। অর্থাৎ গোটা বিষয়টায় ইতস্তত বোধ করছেন খোদ প্রার্থী। যদিও এই বিষয়টা স্বীকার করে নিয়েছেন হুমায়ুন কবির। তিনি বলেন, উনি আমার নিজের মামা নন, মায়ের খুড়তুতো ভাই। ওনার ছেলেমেয়েরা একটু চিন্তা করছেন, কি হবে তা নিয়ে ভাবছেন। এদিকটা আমি দেখে নেব, ওনাকে জেতানোর দায়িত্ব আমার। প্রসঙ্গত, নিজের দল ঘোষণার দিনই 10 আসনের প্রার্থীর নাম জানিয়েছিলেন হুমায়ুন কবির। বালিগঞ্জের প্রার্থী হিসেবে পরিচয় করিয়েছিলেন নিশা চট্টোপাধ্যায়কে, কিন্তু পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভিডিও থাকায় তাকে প্রার্থী সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন বিধায়ক। আসছি পরবর্তী সংবাদে। বাঁকুড়া একসময় বিজেপির অভেদ্য দুর্গ হিসেবে পরিচিত থাকলেও 2024-এর লোকসভা নির্বাচনের পর থেকেই সেখানে ভাঙ্গনের সুর স্পষ্ট। এবার সেই ক্ষতের গভীরতা আরো বাড়িয়ে ওন্দা বিধানসভা কেন্দ্রে বড়সড় ধাক্কা খেল গেরুয়া শিবির। সোমবার সন্ধ্যায় ওন্দা 1 অঞ্চলের গোগড়া গ্রামের প্রায় 70টি পরিবারে 300 জন ভোটার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানকারীদের মধ্যে 69টি পরিবার বিজেপির সক্রিয় সমর্থক ছিল এবং একটি পরিবার সিপিআইএম এর থেকে এসেছে। তৃণমূলের দাবি, ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখার বিচ্ছিন্নতার কারণে এই দল বদল। ব্লক তৃণমূল সভাপতি উত্তমবিদ হুঁশিয়ারি দিয়ে বলেন, বিধায়কের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। মানুষ ধোঁকা বুঝতে পেরে মমতার উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হচ্ছেন। পাল্টা জবাবে বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এই ঘটনাকে গুরুত্ব দিতে নারাজ। তিনি তৃণমূল নেতাদের চোর বলে কটাক্ষ করে দাবি করেন, ওন্দায় বিজেপি ছিল এবং থাকবে, আগামীতে জয়ের ব্যবধান আরো বাড়বে। তবে ভোটের আগে এই যোগদান মেলা যে বাঁকুড়ার রাজনৈতিক সমীকরণ বদলে দিচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই। আসছি পরবর্তী সংবাদে। দ্বিতীয় দিনে 20 লক্ষ নোটিশ ইস্যু করা হলো কমিশনের পক্ষ থেকে। 32 লক্ষ আনম্যাপড নোটিশ জেনারেট করা হয়েছিল, এর মধ্যে 20 লাখ ইস্যু হয়েছে। আনম্যাপড শেষ হলে তারপর দেখা হবে ডিসক্রিপেন্সি বা গড়মিল। 27 তারিখ থেকে শুরু হবে হিয়ারিং। কমিশন সূত্রে খবর, হিয়ারিং এ 150 জনকে একদিনে ডাকা হবে। আগে যদিও একদিনে 100 জনকে ডাকা হবে বলে সিদ্ধান্ত নিয়েছিল। একদম প্রথমে কথা ছিল প্রত্যেক অফিসার প্রত্যেক দিন 50 জন করে হিয়ারিং করবেন, সেটাকে বাড়িয়ে 100 করা হয়।
এখন সেটাকে বাড়িয়ে 150 করা হয়েছে। ইআরও এবং ইআরও বা হিয়ারিং করবেন। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 2002 এর রোলে নামে সামান্য ভুলে আনম্যাপ হয়ে গিয়েছে, সেগুলি ব্যাক এন্ডে ঠিক করার চেষ্টা চলছে। যেমন 2002 এর ভোটার তালিকায় দেখা যাচ্ছে কারোর নামে কুমার আছে কিন্তু পরে বাদ গিয়েছে, তাই ওটা আনম্যাপড হয়ে গিয়েছে। এসব ক্ষেত্রে নামগুলি ব্যাকএন্ড থেকে ঠিক করার প্রস্তাব দেওয়া হয়েছে, তাহলে তাদের আর নোটিশ পাঠানো হবে না। তবে কোর্টে কিছু মামলা হলে সেটা সেখানে গিয়েই ঠিক করতে হবে। এর পাশাপাশি ভার্চুয়াল হিয়ারিং হবে কিনা তা জানতে চাওয়া হয়েছে কমিশনের কাছে। হিয়ারিং এর ডাক পেলে কি কি ডকুমেন্ট নিয়ে যেতে হবে? 1. 1987 সালের 1 জুলাইয়ের আগের ব্যাংক, পোস্ট অফিস, এলআইসির নথি, স্থানীয় প্রশাসনের দেওয়া সার্টিফিকেট। 2. যদি কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্মী হয়ে থাকে সেক্ষেত্রে চাকরির নথি সঙ্গে রাখতে হবে। অবসরপ্রাপ্ত কর্মী হয়ে থাকলে পেনশনের নথিও গ্রহণযোগ্য। জন্মের শংসাপত্র, পাসপোর্ট থাকলে তা নিয়ে যেতে পারেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক সহ শিক্ষাগত যোগ্যতার নথি নিয়ে যেতে পারেন। রাজ্য সরকারের অধীনস্থ কোনো সংস্থার তরফে যদি বাড়ি পেয়ে থাকেন তাহলে বাসস্থানের সার্টিফিকেটও গ্রহণযোগ্য। সরকারের তরফে দেওয়া জমির শংসাপত্র, স্থানীয় প্রশাসনের দেওয়া ফ্যামিলি রেজিস্টার, ফরেস্ট রাইট সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র। অসমের নাগরিকদের ক্ষেত্রে জাতীয় নাগরিক পঞ্জি। হিয়ারিং এর ডাক পেলে এই 11টি ডকুমেন্টে যে কোনো একটি নিয়ে গেলেই হবে। শুনানিতে তথ্য যাচাইয়ের পরে আপনার নাম উঠবে চূড়ান্ত ভোটার তালিকায়। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14 ফেব্রুয়ারি। আসছি পরবর্তী সংবাদে। ডিসেম্বরের শেষে ভালোই শীতের কাঁপুনি টের পাওয়া যাচ্ছে। দক্ষিণবঙ্গে নামছে তাপমাত্রা। এখানেই শেষ নয়, আবহাওয়া দপ্তর বলছে আগামী 2 দিনে আরো 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে, ফলত আরো জাঁকিয়ে বসবে শীত। আবহাওয়ার সম্পূর্ণ খবর জেনে নিন। ইতিমধ্যে 10 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা। আবহাওয়া দপ্তর বলছে সপ্তাহের শেষে 8 ডিগ্রিতে নামতে পারে পশ্চিমাঞ্চলের পারদ। কলকাতার তাপমাত্রা নামতে পারে 12 থেকে 13 ডিগ্রিতে। 25শে ডিসেম্বর থেকে শীতের আমেজ আরো বাড়বে রাজ্যে। উপকূলের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 12 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। 27শে ডিসেম্বর শনিবার পর্যন্ত সব জেলাতেই তাপমাত্রার পতন হবে। তারপর থেকে 1 জানুয়ারি পর্যন্ত একই রকম থাকবে আবহাওয়া। গত কয়েকদিন শীতের পথে বাধা হচ্ছিল পশ্চিমী ঝঞ্ঝা, তবে আবহাওয়া দপ্তর বলছে বর্তমানে সে ঝঞ্ঝা কেটে গিয়েছে। উত্তরে হাওয়া প্রবেশের পথে আর বাধা নেই, ফলত ঠান্ডা বাড়বে। তবে নতুন বছরের শুরুতে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের ঊর্ধ্বমুখী হতে পারে পারদ। দক্ষিণবঙ্গের সব জেলাতে কুয়াশার প্রভাব থাকবে। উত্তরবঙ্গে হাড়হিম করা ঠান্ডা, সকাল থেকে বিকেল রোদের দেখা নেই বললেই চলে। উত্তরবঙ্গে ঠান্ডা আরো বাড়বে আগামী কয়েকদিনে। দার্জিলিং সহ সংলগ্ন পার্বত্য এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন 4 থেকে 6 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পাশাপাশি উপরের দিকের 5 জেলাতে তাপমাত্রা 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাঘুরি করবে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সব জেলাতেই। কোথাও কোথাও ঘন কুয়াশায় দৃশ্যমানতা নেমে যেতে পারে। আসছি পরবর্তী সংবাদে। দিল্লির তৎপরতা দেখে এবার কপালে চিন্তার ভাঁজ ক্রমেই চওড়া হচ্ছে ঢাকার। আতঙ্কে কার্যত ঘুম উড়ে যাওয়ার জোগাড় ইউনূস প্রশাসনের অন্দরে। ভারতের একাধিক জায়গায় বাংলাদেশি দূতাবাসের সামনে বিক্ষোভের ঘটনার জেরে ঢাকায় থাকা ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মাকে ডেকে পাঠায় সে দেশের বিদেশ মন্ত্রক। এর ঠিক কিছুক্ষণের মধ্যেই মঙ্গলবারই দিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রক তলব করে বাংলাদেশের হাই কমিশনার এম রিয়াজ হামিদুল্লাহকে। তা নিয়ে আন্তর্জাতিক আঙ্গিনায় চর্চা নেহাত কম হয়নি। গত 16 মাসে দুই দেশের সম্পর্কের টানাপোড়েনে ক্রমেই যেন আরো তীব্র হয়েছে। ওদিকে যখন দফায় দফায় ভারত বিরোধিতা ক্রমেই বেড়েছে, তখনই আবার ভারতও পাল্টা নিজেদের অবস্থানও স্পষ্ট করেছে। গত 10 দিনে দুবার দুই দেশেই পরস্পরের কূটনীতিকদের ডেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেছে। তবে একই দিনে দুই দেশের দূতকে পাল্টা তলবের ঘটনা দুই দেশের সম্পর্কের ইতিহাসে শেষ কবে হয়েছিল তা মনে করতে পারছে না কেউই। সূত্রের খবর, গতকাল দিল্লি স্পষ্ট বক্তব্য জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের রাষ্ট্রদূতকে। তারপর থেকেই যেন এক অন্য পর্যায়ে তৎপরতা দেখা যাচ্ছে বাংলাদেশের অভ্যন্তরে। নতুন করে নড়ে চড়ে বসছে ইউনূস প্রশাসন। হাদির মৃত্যুর পর থেকেই ফুটছে বাংলাদেশ। তার মধ্যে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের পর থেকে অবস্থা আরো সংকটজনক হয়েছে। প্রতিবাদ জোরালো হয়েছে এপার বাংলাতেও। ভারতের উপর চাপ তৈরি করতে দিল্লির বাংলাদেশ হাই কমিশনার ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য ভিসা পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্রের খবর, এমতাবস্থায় বাংলাদেশের রাষ্ট্রদূতকে তলব করে বেশ কিছু বিষয় নিয়ে নিজেদের বক্তব্য জানিয়ে দিয়েছে দিল্লি। এরপরে ইউনূস সরকারের কয়েকজন শীর্ষকর্তা ময়মনসিংহের দীপু দাসের বাড়িতে গিয়ে হাজির হয়েছেন বলেও জানা যাচ্ছে। নতুন করে সেখানে এখন কোনো পদক্ষেপ করা হয় কিনা সেটাই দেখার। আসছি পরবর্তী সংবাদে।
বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার বাংলাদেশে হিন্দু যুবকের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি এই ঘটনাকে ইউনিস সরকারের লজ্জাজনক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, এটি শুধু বাংলাদেশে এক হিন্দুর হত্যাকাণ্ড নয়, সারা বিশ্ব এবং হিন্দুরা এই ঘটনার প্রতিবাদ করছেন। আগুনে পরিবারের পোষ্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলের কাছে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে একটি হুমকিমূলক ব্যানার উদ্ধার হয়েছে, যাকে ঘিরে নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চট্টগ্রামের বাসিন্দা বাবু সুকুশীলের বাড়িতে এই ঘটনা ঘটে। আগুন লাগার সময় পরিবারের সকল সদস্য কোনো ক্রমে বেড়া টপকে পালিয়ে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে ঘরের ভিতরে থাকা যাবতীয় সামগ্রী সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ঘটনাটি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া হাতে লেখা ব্যানারে হিন্দু সম্প্রদায়কে সরাসরি হুমকি দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুতর পরিণতির মুখে পড়তে হবে বলে সতর্ক করা হয়েছে। আরো বলা হয়েছে, নির্দেশ অমান্য করলে বাড়ি, ঘর, সম্পত্তি ও ব্যবসা কোনোটাই রেহাই পাবে না এবং কাউকে রক্ষা করা যাবে না। এটিকে চূড়ান্ত সতর্ক বার্তা বলে উল্লেখ করা হয়েছে। ময়মনসিংহ জেলায় দীপু চন্দ্র দাস নামে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার মাত্র কয়েক দিনের মধ্যে এই ঘটনা আতঙ্ক ছড়ালো। অভিযোগ, ধর্ম অবমাননার অভিযোগে তাকে উত্তেজিত জনতা মারধর করে হত্যা করে। দীপু দাস ছিলেন এক পোশাক কারখানার কর্মী। জানা যায়, 16 ডিসেম্বর রাতে তাকে কারখানা থেকে বের করে পিটিয়ে মারা হয়। তারপর তার দেহ ঝুলিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। দীপু দাসের হত্যাকাণ্ডের ঘটনার প্রতিবাদের আঁচে উত্তাল হয়ে উঠেছে ভারত। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শিত হয়। চলতি বছরের শুরুতে বাংলাদেশে হওয়া ব্যাপক আন্দোলনের পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার ঘটনার পর থেকে ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই সাম্প্রতিক ঘটনাগুলি সেই উত্তেজনাকে আরো বাড়িয়ে তুলছে। আসছি পরবর্তী সংবাদে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে দলের অন্দরে কোন্দল চরমে উঠেছে। শ্রমিক ভট্টাচার্য যখন রাজ্য সভাপতি হয়েছিলেন, তখন যে উচ্ছ্বাস গেরুয়া শিবিরের মধ্যে দেখা গিয়েছিল, তা কয়েক মাসের মধ্যেই ফিকে হয়ে গেল। এত তাড়াতাড়ি এমন ঘটনা বিজেপির অন্দরে আগে দেখা যায়নি। এমনকি সুকান্ত মজুমদার যখন রাজ্য সভাপতি ছিলেন, তাকে ঘিরে যে অসন্তোষ তৈরি হয়েছিল, সেটাও অনেক পরে। সেখানে সামনে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। তার আগে এমন পরিস্থিতি তৈরি হওয়ার চাপ পেরেছে পদ্ম শিবিরের। আর গত জুলাই মাসে বঙ্গ বিজেপির সর্বোচ্চ পদে বসেন বাবু। তারপর 5 মাস কেটে গেল, তিনি রাজ্য কমিটি তৈরি করতে পারেননি। এদিকে বিজেপির অন্দরে একাংশ শ্রমিক ভট্টাচার্যকে বাক্য বাগিশ নেতা বলে তকমা দিয়ে গিয়েছেন। তাই তারা তার শ্রমিক বাবুর উপর ভরসা রাখতে পারছেন না বলে সূত্রের খবর। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে 3 বার রাজ্য কমিটির খসড়া তালিকা চূড়ান্ত করা হলেও সেটা প্রকাশ্যে আসেনি। তার জেরে পুরনো কমিটি কাজ করে চলেছে। আবার দলের মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গোষ্ঠী পৃথকভাবে কাজ করছে। তাই অনেক সময় নেওয়া হচ্ছে আলাদা কর্মসূচি। সেসবের আগাম খবর থাকছে না রাজ্য সভাপতির কাছেই বলে সূত্রের খবর। অন্যদিকে এই আবহে বিধানসভা নির্বাচনে গেলে ভরাডুবি নিশ্চিত, তা বুঝতে পারছেন পদ্ম নেতারা। অনেক আদি বিজেপি নেতারা বলছেন, দলের সাংগঠনিক ক্ষেত্রে শ্রমিক ভট্টাচার্যের হ্রাস আর শক্তিশালী থাকছে না। সব মিলিয়ে এখন বঙ্গ বিজেপি শ্রমিক সুকান্ত এবং শুভেন্দুর গোষ্ঠীতে আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে পড়েছে। তাই আলগা হয়ে পড়ছে সংগঠন। এই পরিস্থিতিতে সার্বিকভাবে বিভ্রান্ত হয়ে পড়ছে দলের কর্মীরা। কারণ কার কথা শুনে কর্মীরা চলবে, সেটা এখন বুঝতে পারছেন না কেউ। সুতরাং দলের বুথ, মন্ডল, জেলা এবং রাজ্য পর্যায়ে বিশৃঙ্খলা প্রকট হয়ে পড়ছে। এছাড়া আরএসএস এখন তেমন সক্রিয় হয়ে দেখা দেয়নি। বিজেপির সঙ্গে আরএসএস এর পৃথক অবস্থান সামনে এসে গিয়েছে। দুদিন আগে সায়েন্স সিটিতে এসে আরএসএস প্রধান মোহন ভাগবত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, বিজেপির চোখ দিয়ে আরএসএস কে দেখা ভুল হবে। এই আবহে বিজেপির মধ্যে রাজ্য সভাপতিকে নিয়ে কোন্দল বাড়তি সমস্যা তৈরি করেছে। 2021 সালে বিধানসভা নির্বাচনের পর থেকে একাধিক জেলা এবং রাজ্য নেতার বিরুদ্ধে আর্থিক ও নারী গঠিত নানা অভিযোগ উঠে আসে, যা নিয়েও কর্মীরা ক্ষুব্ধ। শ্রমিকবাবু সভাপতি হওয়ার পর তাদের সরে যেতে হবে বলে ভেবেছিলেন অনেকে, কিন্তু তা এখনো ঘটেনি। তাই আস্থা কমছে রাজ্য সভাপতির উপর। এই আবহে জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার।